ফজরের নামাজ আদায় করে অলি একটু বিছানায় গা এলিয়ে দিয়েছিল। শরীর ভালো লাগছে না, রাতের ঘটনার পর তার কাছে সবকিছুই বিষাদ লাগছে। আলভির ঘুম ভাঙে ফোনের শব্দে। সে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই অপর পাশ থেকে রাজীব বলে ওঠে, স্যার আপনার রিপোর্ট এসে গেছে। কথাটা কানে পৌঁছাতেই আলভি লাফ দিয়ে উঠে বসে, ওকে, ওকে, নো কামিং। আলভি ফোনটা রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘন্টার কাঁটা 9টা ছুঁই ছুঁই। সে ঘাড় ঘুরিয়ে অলির দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল। অলি বালিশে হেলান দিয়ে অদ্ভুত চোখে তার দিকেই তাকিয়ে আছে। আলভি সবচেয়ে অবাক হলো অলির চেহারার অবস্থা দেখে। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে মেয়েটার। আলভি বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব করল। এগিয়ে গেল অলির দিকে। অলি নির্লিপ্ততা চোখে তার দিকে পলকহীন তাকিয়ে আছে। কি হয়েছে বোজান? তোমাকে ক্লান্ত দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? অলি উত্তর দিল না, শুধু একভাবে তাকিয়ে রইল। লোকটা কতটা ভালো অভিনয় করতে পারে তাই না? হানিবি, কিছু বলছো না কেন? অলি শান্ত কণ্ঠে বলল, আপনার হয়তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাওয়া উচিত। আলভির চোখ বড়বড় হয়ে গেল। অলি কেন এভাবে কথা বলছে? হানিবি, আমার কথা বলতে ভালো লাগছে না। অলি নিজের কথা নিজেই শুনতে পেল না, যেন তার শরীর ক্রমেই হাল ছেড়ে দিচ্ছে। সেই সাথে তার কোমরেও ব্যথা করছে। আলভি এবার চিন্তিত হয়ে পড়ল। সে অলির পালস চেক করার জন্য হাত ধরতে গেলে অলি হাত সরিয়ে নিয়ে বলে, আমি রাতে ঘুমাতে পারিনি আলোর জন্য। ও শুধু আমার বুকের ভেতরে চলে যাচ্ছিল। এখন আপনি আমাকে বিরক্ত করবেন না দয়া করে। আমি একটু ঘুমাতে চাই। কথাটা বলেই অলি ভালোভাবে শুয়ে পড়ল। আলভি আর অলিকে ঘাটাল না। অলির মন মেজাজ হয়তো খিটখিটে হয়ে আছে। সে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। কিন্তু অলিকে একভাবে শুয়ে থাকতে দেখে সে কোনো কিছুই ঠিকঠাক ভাবে করতে পারছে না। এমনিতেই অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে, তার উপর অলিকেও ভালো রাখতে পারছে না। আলভি রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দুজন সার্ভেন্টকে ডাক দিল। তোমরা অলির কাছে গিয়ে থাকো। ওর শরীরটা বোধহয় বেশি ভালো নেই। আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। আর যে কোনো প্রয়োজনে আমাকে কল দিও। আলভির কথায় সম্মতি জানিয়ে সার্ভেন্ট দুজন উপরে যেতে লাগলো। আলভিও আর অপেক্ষা না করে দ্রুত পায়ে বেরিয়ে গেল। এদিকে সার্ভেন্ট দুজন রুমের সামনে এসে দেখল রুম ভেতর থেকে লক করা। তারা বেশি কিছু না ভেবে আলভির নম্বরে কল দিল। তারা দুজন আবার আলভির স্পেশাল সার্ভেন্ট। সব খবর টাইম টু টাইম আলভিকে জানিয়ে দেয়। কিন্তু আলভি তাদের কল রিসিভ করল না। অলির প্রচণ্ড পরিমাণে তলপেট ব্যথা করছে, তবুও সে আলমারি থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে গোছাতে লাগল। তখনই ফোনের রিংটোন শুনতে পেল। অলি এগিয়ে গিয়ে দেখল আলভির ফোন বাজছে। যার মানে আলভি ভুলবশত ফোনটা রেখেই চলে গেছে। অলি নাম দেখে বুঝল এটা একজন সার্ভেন্টের নম্বর। সে বেশি পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিতে চাইল, কিন্তু কিছু মুহূর্ত যেতেই ব্যথা সহ্যের সীমানা পেরিয়ে গেল। অলি কিছু একটা বুঝতে পেরে বলে ওঠে, আলো, এটা সঠিক সময় বা জায়গা কোনোটাই নয়। আর একটু সময় দে আমাকে। অলি আচমকা তলপেটে তীব্র টান অনুভব করল। তারপরই হঠাৎ এক প্রবল ঝাঁকুনির মতো ব্যথা তাকে গ্রাস করল। আচমকা শরীরের ভেতর থেকে পানি ধপ করে ফ্লোরের উপর ছিটকে পড়ল। বিস্মিত আর আতঙ্কিত হয়ে অলি আলমারির সামনের ফ্লোরেই বসে পড়ল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রতিটি শ্বাসে বুকের ভেতর থেকে হাঁপানোর মতো শব্দ বের হচ্ছে। অলির কপাল ঘামে ভিজে একাকার, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। হাত দিয়ে তলপেট চেপে ধরে ব্যথা সামলানোর বৃথা চেষ্টা করছে। কিন্তু প্রতিটি ব্যথা যেন শরীরটাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। অলির চোখে পানি চলে এলো, শুধু যন্ত্রণা থেকে নয়, আতঙ্ক থেকেও। চারদিকে কেউ নেই, সাহায্য করার মতো একজন মানুষও নেই। সে জানে এই রুম সাউন্ডপ্রুফ। সে চিৎকার করে মরে গেলেও তার আওয়াজ কেউ শুনতে পাবে না। নিজের শরীরের সাথে লড়াই করতে করতে অলি মেঝেতে আতশোয়া ভঙ্গিতে বসে পড়ল। তার নখ ফ্লোরের সাথে ঘষে যাচ্ছিল অবচেতনভাবে। একবার মনে হলো হয়তো আর পারবে না, অজ্ঞান হয়ে যাবে। তীব্র ব্যথার মাঝেও বেবির কথা মনে হতেই সে শক্তি সঞ্চয় করে আবারও উঠে দাঁড়াতে চাইল, কিন্তু মুহূর্তের ব্যবধানে ব্যথার তীব্রতা আরও বেড়ে গেল। শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠছে। মাথার চুল খুলে গিয়ে পিঠের উপর লুটিয়ে পড়েছে। অলির চোখ আধবোজা হয়ে এলেও ব্যথা তাকে চেতনা হারিয়ে ফেলতেও দিচ্ছে না। এদিকে কিছুদূর যেতেই আলভির মনটা বিষণ্ণ হয়ে গেল। সে এসব কি করছে, কেনই বা করছে?
বাচ্চাটা কার সেটা জানার জন্য সে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে ঠিক ভুলের তফাৎটুকুও বুঝে উঠতে পারছে না। তার উপর অলির চেহারা দেখে স্বাভাবিক বলেও মনে হচ্ছিল না। তবুও আলভি তাকে ফেলে রেখে চলে এলো। ভাবনাটা মাথায় আসতেই আলভি অলিকে ফোন দেওয়ার উদ্দেশ্যে ফোনটা খুঁজতে লাগলো, কিন্তু সে কয়েক সেকেন্ডের ব্যবধানেই বুঝতে পারল যে ফোনটা বাড়িতেই রেখে এসেছে। ও ন, এখন তো কেউ আমাকে কল করেও কিছু জানাতে পারবে না। আলভি হাতঘড়িতে চোখ বুলিয়ে দেখল সে বেরিয়েছে মাত্র 15 মিনিট হয়েছে। হসপিটালে পৌঁছাতে আরও 15 মিনিটের মতো লাগবে। আলভি জানে না হঠাৎ কি হয়েছে, কিন্তু তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। সে বেশি কিছু না ভেবেই গাড়িটাকে বাড়ির দিকে ঘুরিয়ে নিল। আলভি দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে রুমের সামনে আসতেই দেখল রুমের দরজা লক করা। সে দরজা ধাক্কাতে লাগল। অলি, দরজা খোলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। বাড়িতে এই সময় নুরুন্নাহার, শাহনাজ বেগম আর কয়েকজন সার্ভেন্ট ছাড়া কেউ নেই। তারা আলভির চিৎকার চেঁচামেচি শুনে এক প্রকার ছুটে এসেছেন। কিরে, কি হলো এভি? এরকম করছিস কেন? মা, অলির দরজা খুলছে না। সার্ভেন্ট দুজন এগিয়ে এসে বলল, স্যার, আমরাও কিছুক্ষণ আগে এসে ফিরে গেছি। আপনাকে কলও করেছিলাম কিন্তু আপনি রিসিভ করেননি। আলভি এবার চিন্তায় পড়ে গেল। আমার মনে হচ্ছে অলি ঠিক নেই। দরজা ভেঙে ফেলতে হবে। তার কথায় উপস্থিত সবাই সম্মতি জানালো। আলভি দরজা ভাঙতে শুরু করল। কাঠের শক্তপোক্ত দরজা কি এত সহজে ভাঙা যায়? তবুও সে আর কয়েকজন সার্ভেন্ট মিলে দরজা ভাঙতে সক্ষম হলো। সতর্ক চাইলে পরের সতর্ক পর্যন্ত অংশটুকু স্কিপ করুন। রুমে ঢুকেই অলির অবস্থা দেখে আলভির হৃৎপিণ্ড ছলকে উঠল। অলি আলমারির সাথে পিঠ ঠেকিয়ে ঘুমাচ্ছে। জামাকাপড় সব অ্যামনিওটিক ফ্লুইডে ভেজা। অলি বহুকষ্টে উচ্চারণ করল, আমি মুখে যাচ্ছি। আলভি দিশেহারা হয়ে পড়ল। শাহনাজ বেগম আর নুরুন্নাহার তার অবস্থা দেখেই বুঝলেন সে প্রসব বেদনায় ছটফট করছে। এভি, অলিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। শাহনাজ বেগমের কথায় আলভির হুঁশ ফিরল। সে নিজেকে কন্ট্রোল করে ব্যস্ত ভঙ্গিতে অলির সামনে গিয়ে বসল। তাকে দেখে অলি আরও গোমাতে লাগল। আলভি অলির পালস, তাপমাত্রা আর শ্বাসের গতি পর্যবেক্ষণ করল, তারপর সবার দিকে তাকিয়ে বলল, রুমের বাইরে গিয়ে দাঁড়াও সবাই। শাহনাজ বেগম হয়তো আলভির কথা বুঝলেন, তাই বাকিদের নিয়ে সে রুমের বাইরে এসে দাঁড়ালেন। অলির চোখে পানি টলমল করছে। আলভি লক্ষ্য করল আলমারি খোলা। সে দ্রুত সেখানে থেকে একটা পরিষ্কার চাদর আর বাচ্চার জন্য আনা তোয়ালে বের করে নিচে বিছিয়ে নিল। তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে একটানে অলির পরনের প্লাজোটা খুলে ফেলল। অলি বাধা দিতে চেয়েও শক্তির অভাবে পারল না। আলভি কিছু একটা পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, আমাদের হাতে সময় নেই, হসপিটালে নিতে গেলে দেরি হয়ে যাবে। ওর ওয়াটার ব্রেক হয়ে গেছে। তোমরা জলদি প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করো, নর্মাল ডেলিভারি হয়ে যাবে। সার্ভেন্টরা মাথা নেড়ে এক প্রকার ছুটে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিল, তারপর একটা বলে করে গরম পানি নিয়ে দ্রুত ফিরে এলো। আলভি ভালোভাবে হাত ধুয়ে নিল, তারপরও নিশ্চিন্ত হতে অ্যালকোহল স্যানিটাইজার ইউজ করল। সে ফিরে এসে অলির হাত ধরে বলল, শোনো অলি, ভয় পেও না, আমি আছি। তুমি শুধু আমার কথাগুলো ফলো করবে। তারপর আলভি উঠে গিয়ে একটা বালিশ এনে অলির পিঠের পেছনে রাখল, যাতে সে হেলান দিয়ে আশ্রয় হতে পারে। প্রতিটি পেইং গ্যাপসে আলভি তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে শিখিয়ে দিচ্ছে। গভীর শ্বাস নাও, ছাড়ো, হ্যাঁ, এভাবেই। শক্ত হও না, রিল্যাক্স হবার চেষ্টা করো। অলির ব্যথা মিশ্রিত চিৎকার পুরো রুমে প্রতিধ্বনি তুলছে। তার প্রত্যেকটা চিৎকার আলভির বুকে ছুরির ন্যায় বিঁধে যাচ্ছে। আলভি একদিকে অলির হাত ধরে সাহস জোগাচ্ছিল, অন্যদিকে নজর রাখছিল প্রসেসে। কন্ট্রাকশনের সঙ্গে অলির শরীর কাঁপছিল, প্রতিবার সে শ্বাস টেনে নিচ্ছিল হাঁপড়ের মতো। এক পর্যায়ে প্রসবের অগ্রগতি দেখে আলভি বুঝল বেবির মাথা বের হওয়ার সময় এসে গেছে। অলি, আরেকটু পুশ করো, হ্যাঁ, ঠিক এভাবেই। অলির কান্না, চিৎকারের মাঝেই ধীরে ধীরে বেবির মাথা দেখা গেল। আলভি সাবধানে মাথা ধরে রাখল, তারপর কাঁধ, শেষমেশ বেবিটা পুরোপুরি পৃথিবীর আলো দেখল। আলভি দুহাতে সাবধানে ছোট্ট শরীরটাকে তুলে আনল। সঙ্গে সঙ্গে হালকা কান্নার আওয়াজ ভেসে এলো। অলি অশ্রুসজল চোখে তাকিয়ে রইল। আলভির হাত অনবরত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে সে যেন এক যুগ ধরে তৃষ্ণার্ত। বাচ্চাটার কান্নার আওয়াজ তার ভেতরে ঝড় তুলছে। তবে এবার কর কাটা দরকার।
আলভি কয়েক মিনিট অপেক্ষা করে পরিষ্কার কাঁচিটা হাতে নিল, তারপর নাভির কর্ড দু জায়গায় শক্ত করে কাপড় দিয়ে বেঁধে মাঝখান থেকে সাবধানে কেটে ফেলল। বাচ্চাটাকে তোয়ালেতে মুড়িয়ে অলির বুকে শুইয়ে দিল। ত্বক থেকে ত্বকের সংস্পর্শে আসতেই বাচ্চাটার কান্না ধীরে ধীরে থেমে গেল। আলভি এবার অলির দিকে মনোযোগ দিল। প্রসবের পর তার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। অলিকে আরামদায়ক ভঙ্গিতে শুইয়ে দিয়ে আলভি একটা পরিষ্কার কাপড় দিয়ে নিচের রক্তপাত নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো। বাচ্চা জন্মের পর অলির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। আলভি জানে এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আলভি দ্রুত নিজের হাত আবারও ভালোভাবে স্যানিটাইজ করে নিল। তারপর সাবধানে অলির তলপেটের ওপর হাত রেখে ইউটেরাস মাসেজ শুরু করল। আঙুলগুলো দিয়ে একটু শক্ত চাপ দিয়ে বারবার বৃত্তাকার নাড়তে লাগলো জরায়ুর উপরিভাগে। আলভির শরীর কাঁপছিল, কিন্তু হাতের কাজ ছিল দক্ষ। প্রথম দিকে অলি যন্ত্রণায় গোমাতে লাগলো। আলভি বুঝতে পারল ইউটেরাস মাসেজ অস্বস্তিকর, কিন্তু জরুরি। সে প্রতিবার নিচের দিকে চাপ দিয়ে জরায়ুকে শক্ত করার চেষ্টা করতে লাগলো, যেন অতিরিক্ত রক্তপাত থেমে যায়। কয়েক মিনিট পর ধীরে ধীরে জরায়ু টাইট হয়ে আসতে শুরু করলো। আলভি এক হাতে মৃদু চাপ দিয়ে ইউটেরাইন ফান্ডাস টিপে টিপে দেখতে লাগলো। সেটা এখন আগের চেয়ে অনেক বেশি শক্ত অনুভূত হচ্ছে। এতে সে কিছুটা স্বস্তি পেল। হয়েছে অলি, সবকিছু ঠিকঠাক আছে। রক্তপাত স্বাভাবিক হয়ে এসেছে। অলি দুর্বল গলায় কিছু বলতে চেয়েও বলতে পারল না, শুধু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আলভি তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে মাসেজ চালিয়ে যেতে লাগলো, যতক্ষণ না জরায়ু পুরোপুরি কন্ট্রাক্ট হয়ে শক্ত হয়ে আসে। সতর্ক নিচের অংশটুকু সবার জন্য উন্মুক্ত। অলি বাচ্চাটাকে দুহাতে আগলে রেখেছে। নিজের অবস্থার পরোয়া সে করে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে শুধু তার বাচ্চাকে প্রোটেক্ট করতে চায়। আলভির মনোযোগ অলির দিকে হলেও চাহনি বাচ্চাটার দিকে নিবদ্ধ। অলি নিজ হাতে তোয়ালে দিয়ে ছেলের গলার নিচ আর কানের আশপাশ পরিষ্কার করে দিল। ওকে এদিকে দেও দেখি। অলির বুকের ভেতর ধপ করে উঠল। মাথা নেড়ে না বলল। আলভির কপাল কুঁচকে এলো। আরে বাচ্চার অ্যাপগার স্কোর পরীক্ষা করাটা জরুরি। দেও আমাকে। অলির চোখজোড়া ছলছল করছে। অজানা ভয়ে সে চুপসে গেল। আলভি তাকে আশ্বাস দিয়ে বলল, আরে এরকম করছো কেন? আমি 5 মিনিট দেখে আবার তোমাকে দিয়ে দেব। আলভি এবার উত্তরের অপেক্ষা না করে অলির হাত থেকে বাচ্চাটাকে নিয়ে নিল। অলির শরীর এতটাই ফুটবল যে তাকে আটকানোর শক্তিটুকুও পেল না। আলভি বাচ্চাটার পুরো শরীর চেক করল। তারপর শ্বাস প্রশ্বাস আর পালস রেট চেক করে কারোটিড পালস চেক করতে গিয়ে দেখল বাচ্চাটার ঘাড়েও আলভির মতোই একটা তিল আছে। একদম সেম জায়গায়। আলভি বেশ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। এরই মাঝে বাচ্চাটা কেঁদে ওঠে। কান্নার শব্দে আলভি ধরফরিয়ে উঠল। অলি এবার সোজা হয়ে বসে বাচ্চাটাকে নিয়ে নিল। আপ, নিয়ে ওকে ধরবেন না। অলির কথায় আলভির হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। কেন, কি হয়েছে? অলি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কিচ্ছু হয়নি। আলো শুধুমাত্র আমার ছেলে। আর কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই। অলির তিক্ত কথায় আলভির মুখ ফ্যাকাশে হয়ে গেল। এরই মাঝে রুমে শাহনাজ বেগম আর নুরনাহার প্রবেশ করলেন। অলি তাদেরকে দেখে চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। দেখি দেখি আমার নাতির মুখটা দেখি আগে। শাহনাজ বেগম এগিয়ে এলেন। অলি তাকে কিছু বলতে পারল না। সে আলোকে কোলে নিয়ে ভালো করে দেখে বলে উঠলেন, হায় আল্লাহ, এত দেখছি পুরোই এভির মতো দেখতে হয়েছে। পুরো চেহারাটাই তো হুবহু এভির মতো। কথাটা কানে পৌঁছাতেই আলভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কই দেখি। আলভি শাহনাজ বেগমের দিকে ঝুঁকে গেল। এদিকে অলি দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নিচ্ছে। বড়দের সামনে বেয়াদবি চাইলেও করতে পারে না সে। করবেই বা কিভাবে, তার বাবা মা এমন শিক্ষা দেয়নি। আলভি গোল গোল চোখে নিজের ক্ষুদ্র অংশের দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার দিকে তাকালে যেন চোখ ফেরানো দেয়। এরকম কেন হচ্ছে? আলভি মায়ের হাত থেকে বাচ্চাটা নিয়ে নিতে চাইলে শাহনাজ বেগম বিরক্তসূচক শব্দ উচ্চারণ করে বলে, এরকম করছিস কেন? দাদুভাইকে প্রথমবার দেখলাম, একটু দেখতে দে না ভালো করে। নুরনাহার এগিয়ে গেলেন অলির দিকে। বৌমা, তুমি ঠিক আছো তো? অলি মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ে। কিন্তু সে ঠিক নেই। তার বাচ্চাকে কারো ছোঁয়ার অধিকার নেই। তারপরও কেন ছুঁয়ে দিচ্ছে? তার বাচ্চাটা যে তাদের ছোঁয়া সহ্য করতে পারবে না। একজন সার্ভেন্ট এসে রুমের ফ্লোর পরিষ্কার করতে লাগলো। তারপর নোংরা কাপড়গুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নুরনাহার অলিকে ফ্রেশ করিয়ে খাটে নিয়ে বসিয়ে দিলেন।
আলভি যেন কথা বলতেও ভুলেই গেছে, সে শুধু মায়ের কোলে থাকা ছোট্ট প্রাণটার দিকে তাকিয়ে আছে, যেটা অলি মোটেও সহ্য করতে পারছে না। শাহনাজ বেগম নাতির মুখ দেখে একটা স্বর্ণের চেইন পরিয়ে দিতে চাইলে আলভি বাধা দিয়ে বলে, বাচ্চাদের এসব মেটালের জিনিস না পরানোই ভালো। আর তুমি এটা কি করছো মা? ছেলেরা গোল্ড ব্যবহার করে না জানো না? শাহনাজ বেগম ইতস্তত বোধ করে বললেন, ও আমার নাতিকে কি খালি হাতে দেখব নাকি? ও না পড়ুক, বৌমা পড়বে। অলি আর শাহনাজ বেগমের সম্পর্ক স্বাভাবিক হলেও এই প্রথমবার সে অলিকে বৌমা বলে ডেকেছেন। অলি তবুও ভ্রুক্ষেপ করল না। তার সোনাদানা কিছুই চায় না, তার ছেলেটাকে দিয়ে দিলেই সে খুশি হয়ে যাবে। অলির কথা মনে হতেই আলভি দ্রুত পায় অলির পাশে এসে বসল। তুমি ঠিক আছো তো? অলি তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি একদম ঠিক নেই। আমার ছেলেকে আমার কোলে এনে দিন। অলির কণ্ঠ শুনে আলভি ভড়কে গেল। অলি কখনোই এভাবে কথা বলে না। তাহলে হঠাৎ কি হয়েছে তার? ভাবনার মাঝেই বাচ্চাটা কেঁদে ওঠে। অলি সমস্ত কষ্ট ভুলে উঠে দাঁড়াতে চায়, কিন্তু পেরে ওঠে না। আলভি তার অবস্থা বুঝতে পেরে মায়ের উদ্দেশ্যে বলল, ওর হয়তো ক্ষুধা লেগেছে, ওকে অলির কাছে দেও। শাহনাজ বেগম সম্মতি জানিয়ে বাচ্চাটাকে অলির কোলে দিয়ে দেয়। ছেলেকে কোলে পেয়ে অলির অস্থিরতা কমে গেল। এদিকে আলভির মনে ভয় দানা বাঁধতে শুরু করেছে। সে একদৃষ্টিতে তাকিয়ে রইল অলির দিকে। দাদুভাইকে কি নামে ডাকা যায় বলতো? শাহনাজ বেগমের প্রশ্নে আলভির ঠ্যাং ভাঙল। আফরান আরিশ। ওর মা আগেই ওর নাম ঠিক করে রেখেছিল। বাহ, নামটা বেশ ভালো। আরিশ মানে তো আশ্রয়, তাই না? নুরনাহারের কথা শুনে অলির হ্যাঁ বোধক মাথা নাড়ে। কিন্তু আরিশের কান্না থামার নাম নেই। এতগুলো মানুষের সামনে অলি খাওয়াতেও পারবে না। ব্যাপারটা বুঝতে পেরে আলভি বলল, তোমরা যাও না গিয়ে বাবা, কাকাসহ আত্মীয় স্বজনদের সুখবরটা জানিয়ে এসো। তারা দুজন মাথা নেড়ে চলে গেলেন। তারপর আলভিও একটা শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে এসে বসা মাত্রই আলভির ফোনটা বেজে ওঠে। সে স্ক্রিনের দিকে তাকাতেই স্ক্রিনে ভেসে ওঠে ডিহান্স কলিং। আলভি বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করে কানের কাছে ধরে, কিরে কি খবর তোর? মাথা ঠিক আছে এখন? আলভি বুঝে উঠতে পারল না যে দিহান মাথা ঠিক হওয়ার কথা কেন বলেছে। তবেই সে প্রতিউত্তরে বলল, ছেলে হয়ে গেছে। আচমকা আলভির কথা শুনে দিহান তাজ্জব বনে গেল। মানে, কার ছেলে হয়ে গেছে? আলভি অবচেতন মনেই বলে ওঠে, আমার ছেলে। উক্ত কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না দিহান। তার উপর আলভি যেভাবে আমার ছেলে বলেছে সেটা শুনে তার মাথা ঘুরে গেল। ভাই, তোর মাথা এখনো ঠিক হয়েছে বলে মনে হয় না। কি সব আবল তাবল বকছিস? আর রাত পোহাতেই ছেলে হয়ে গেছে মানে কি? আলভির মেজাজ খারাপ হলো। এই বেকুবের সাথে সে কোন দুঃখে বোনের বিয়ে দিতে রাজি হয়েছে কে জানে। আমি সিরিয়াসলি বলছি। দিহান এবার নড়েচড়ে বসল। আলহামদুলিল্লাহ, ছেলে আর ভাবি সুস্থ আছে তো? আল্লাহর রহমতে দুজনেই সুস্থ আছে। কিন্তু কখন হলো? আমাকে কেন বললি না? বাড়িতেই নর্মাল ডেলিভারি হয়ে গেছে। বলার সুযোগ পাইনি। দিহান কিছু একটা ভেবে বলে উঠল, তুই কি এনআইপিপি টেস্টের রিপোর্ট পেয়ে গেছিস? আলভি ব্যালকনির দরজার দিকে একবার তাকিয়ে নিম্নস্বরে বলল, আজকে সকালে রিপোর্ট এসে গেছে। দিহান এবার আইডিয়া করেই বলে ওঠে, ও এই জন্যই তো বলি তুই হঠাৎ আমার ছেলে বললি কেন? আলভি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রিপোর্টটা দেখিনি এখনো। দিহান বিস্ফোরিত কণ্ঠে চিল্লিয়ে উঠল, তাহলে তুই হঠাৎ আমার ছেলে বললি কেন? প্লিজ, ভুল করে বলে ফেলেছিস এটা বলিস না। আলভি চাপা শ্বাস ফেলে বলল, রিপোর্ট আর দেখতে হবে না। বাচ্চাটা আমারই। তুই এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছিস? ওকে কোলে নিয়েই বুঝে গেছি। কি কিউট দেখতে মাশাল্লাহ। জানিস, এত কিউট বেবি আমি ইহজন্মে দেখিনি। এত কিউট বেবি আমার ছাড়া আর কার হবে বল? দিহান হাসি আটকে রেখে বলল, কে যেন বলেছিল বাচ্চাটা জন্মের পরই দত্তক দিয়ে দেবে। আলভি হাসফাস করে উঠল, চুপ। আমি সেদিন লাবিবের উপর রেগেমেগে বলে ফেলেছিলাম। অনেক হয়েছে, এটা নিয়ে আমাকে আর কথা শোনাস না প্লিজ। আমি কখনোই এমন করতাম না। আমি জানি বাচ্চাটা অলির প্রাণ। বাচ্চার কিছু হয়েছে শুনলে ও নিজেও মরে যাবে। আগামীকাল আমার ফ্লাইট, ভাবছি তোর ছেলেকে দেখেই যাব। তাহলে চলে আয় রাখি। ওয়েট। কি? তোর মাঝরাতে কি হয়েছিল বলতো? তোর কি আসলেই লাবিব যেই নিউজটা ছড়িয়েছিল সেটা সত্যি বলে মনে হচ্ছিল? আলভি বসা থেকে দাঁড়িয়ে গেল। হোয়াট? কি সব বলছিস? আমি বলছি, তুইই তো মাঝরাতে মেসেজ দিয়ে আমাকে এসব বললি।
আলভি স্তব্ধ হয়ে গেল। তোর মনে হয় যে আমি এসব বলেছি? আরে আমার কাছে যদি নিউজটা সত্যি বলেই মনে হতো তাহলে কি আমি লাবিবকে মাতারা চিহ্ন রতে মে তারা চিহ্ন রে ফেলতাম? তাহলে মেসেজগুলো কে দিয়েছিল? আলভি কয়েকটা শুষ্ক দোক গিলে দরজার দিকে তাকালো। তারপর ফোনটা সামনে এনে হোয়াটসঅ্যাপ চেক করতে লাগলো কিন্তু কোনো মেসেজ পেল না। আলভি হতাশ হয়ে দিহানকে বলল, মেসেজ তো নেই, স্ক্রিনশট দে দেখি। অলি মেসেজগুলো ডিলেট ফর এভরিওন না করে ডিলেট ফর মি করেছিল, ফলস্বরূপ মেসেজগুলো শুধু আলভির ফোন থেকেই ডিলেট হয়েছে। কিছুক্ষণ পর দিহান স্ক্রিনশট দিতে আলভির চোখ কপালে উঠে গেল। এই তুই এসব কি করেছিস? হায় আল্লাহ, আমি এখন কি করব? দিহান কিছুই বুঝতে পারল না। আমি কি করেছি? আমি তোকে মেসেজগুলো দেইনি। তাহলে কে দিয়েছিল? আলভি মাঝরাত থেকে এখন পর্যন্ত সকল ঘটনা একসাথে জুড়ে বুঝতে পারল যে অলি মেসেজগুলো দিয়েছে। এটা বুঝতে পেরেই সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে আর কিছু ভাবতে না পেরে রুমে চলে এলো। আলভি এরকম হঠাৎ চলে আসাতে অলির অস্বস্তিতে পড়ার কথা থাকলেও মেয়েটা মাথা তুলে চাইল না পর্যন্ত। শুধু গায়ের ওড়নাটা আরেকটু টেনে ছেলেকে ডেকে নিল। আলভি আলগোছে অলির পাশে বসে ডেকে ওঠে, বৌজান। ডাকটা শুনে অলি আলভির দিকে তাকায়। অলির চোখজোড়া দেখে আলভির কলিজা শুকিয়ে এলো। অলির ফ্যাকাশে মুখটার দিকে সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। আলভি বহু কষ্টে উচ্চারণ করল, আমাকে ক্ষমা করে দেও। আপনি আমার চোখের দিকে তাকিয়ে ক্ষমা চান, আমি আপনাকে ক্ষমা করে দেব। অলির তীক্ষ্ণ কণ্ঠ শুনে আলভি মাথাটা আরো নিচু করে নিল। সে অলির চোখে চোখ রাখবে কিভাবে? তার মধ্যে সাহস নেই। সে পারবে না। আপনি বলেছিলেন আমি আপনার চোখের দিকে তাকিয়ে যদি বলি বাচ্চাটার বাবা আপনি, তাহলে আপনি মেনে নেবেন। সেই আপনি কিভাবে পারলেন আমার চরিত্রের দিকে আঙুল তুলতে? আলভি অলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমি তোমার চরিত্র নিয়ে সন্দেহ করিনি। তুমি ভুল বুঝছ। তুমি মানো আর না মানো, বাচ্চাটার জন্যই তোমাকে এত এত কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। সেই জন্যই আমি বাচ্চাটাকে কখনো তেমন গুরুত্ব দেইনি, কিন্তু সেটার জন্য আমি বাচ্চাটাকে। আলভি কথাটা শেষ করার আগেই অলি চিল্লিয়ে বলে ওঠে, আপনি মিথ্যা বলছেন। আপনার মনে হচ্ছিল যে বাচ্চাটা রিফাতের, সেই জন্যই আপনি আমার বাচ্চাকে দত্তক দিয়ে দিতে চেয়েছিলেন আর মৃত বাচ্চা হয়েছে বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। আলভি কিছু একটা বলতে চেয়েও থেমে গেল। সে মরে গেলেও সেই কথাটা অলিকে বলতে পারবে না, কারণ সে নিজেকে মে তারা চিহ্নরে ফেলতে পারবে, অলিকে মৃ তারা চিহ্ন তত্ত্বর দিকে ঠেলে দিতে পারবে না। আলভি কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা নিষ্পাপ বাচ্চাকে মে তারা চিহ্নরে ফেলব ততটাও অমানুষ আমি নই। আপনি অমানুষের থেকেও জঘন্য। আপনি একটা জানো তারা চিহ্নর। আলভির চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করল। হ্যাঁ, আর এই বাচ্চাটার জন্যই তোমাকে আমার মতো জানো তারা চিহ্নওয়ারকে বিয়ে করতে হয়েছিল। এতদিন আমি এসব কিছুই ভাবতাম। মনে হতো এই সব কিছুর জন্য বাচ্চাটা দায়ী, কিন্তু আজকে বুঝতে পারলাম যে এই বাচ্চাটা নয়, সব কিছুর জন্য আমি দায়ী। আমার উচিত ছিল খুব উপাধি পাওয়ার সাথে সাথেই আত্মঘাতী হওয়া। কিন্তু আমি পারিনি। যেদিন আমার জন্মদাত্রী নিজে আমার স্ত্রীর গর্ভে থাকা বাচ্চাটার দিকে আঙুল তুলেছিল, আমি পারিনি সেদিন পুরোপুরিভাবে ব্যাপারটাকে অগ্রাহ্য করতে। সেদিন অজান্তেই আমার মনে সন্দেহ নামক বিষাক্ত অনুভূতির জন্ম হয়েছিল। আমি পারিনি সন্দেহগুলোকে গোড়া থেকে নির্মূল করতে। আমি পারিনি রিফাতকে বিশ্বাস করতে, যেই ছেলেটা একটা মেয়ের ছবির সাথে বিকৃত আচরণ করতে পারে। আমি পারিনি সেই ছেলেটাকে সন্দেহ করার থেকে নিজেকে সংযত রাখতে। অলি এক হাতে আলভির শার্টের কলার চেপে ধরল। রিফাত আমার ছবির সাথে কি করেছিল? আলভি চোখজোড়া বন্ধ করে একটা শ্বাস ফেলল, তারপর অলির হাত ছাড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু করেনি। ও তো ভালোই ছিল, আমি খারাপ ছিলাম। ওকে সন্দেহ করার কোনো কারণই নেই। হা হো, কতটা ভালো ছিল ভাবা যায়। ও জানতো আমি তোমাকে ভালোবাসতাম, আর এটা জানার পরও আমাকে সাহায্য করলো তোমাকে পেতে। ও আমার কত ভালো বন্ধু ছিল, তাই না? অলি কিচ্ছু বুঝতে পারছে না। তার মনে হচ্ছে আলভি পাগল হয়ে গেছে। কিছুক্ষণ যেতেই আলভি গটগট পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। অলি বসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়ায়। আরিশকে খাটের উপর শুয়ে দিয়ে আলমারির দিকে এগিয়ে যেতেই দিহান দরজার সামনে এসে দাঁড়ায়। হালকা কাশি দিতেই অলি মাথায় ওড়না টেনে নেয়। আসবো ভাবি। অলি দিহানের দিকে না তাকিয়ে বলল, হুম আসুন। দিহান চেয়ার টেনে খাটের সামনে বসে পড়ল। কপালের ঘামগুলো মুছে মুখে হাসি টেনে বলল, বাবুকে দেখার জন্য ছুটে চলে এসেছি ভাবি।
কিছু আনার টাইমও পাইনি, মাফ করবেন। অলি আলমারিতে থাকা জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে বলল। মিথ্যা বলছেন কেন? আলোকে দেখতে আসলে এভাবে দৌড়ে আসতেন না, ধীরে সুস্থেই আসতেন। আপনি এসেছেন আপনার বন্ধুর সাফাই গাইতে আর তার দোষগুলো ঢাকার চেষ্টা করতে। দিহান ঘাবড়ে গেল। আজকে অলির কথা বলার ধরন অন্যান্য দিনের থেকে আলাদা লাগছে। দিহান একটা তপ্ত শ্বাস ফেলে বলল, এভির সাফাই গাইতে আসেনি ভাবি। অলির হাত থেমে গেল, ঘুরে তাকালো দিহানের দিকে। আমি শুধু ভাবছি ওর মনে প্রথম থেকেই এত সন্দেহ থাকলে ও আগে কেন এনআইপিপি টেস্ট করায়নি। 15 দিন আগে যখন লাবিব ফেক নিউজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল সেদিনই কেন এতটা পাগল হয়ে গেল টেস্ট করানোর জন্য। আপনার বন্ধুর ব্যাপারে তো আপনি আমার থেকে ভালো জানেন। এটা তো আপনার জানার কথা যে এতদিন কেন সে ভালো মানুষের মুখোশ পড়েছিল। দুঃখিত ভাবি, তবে এভি আমাকেও সব ব্যাপারে জানায় না, শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই জানায়। হ্যাঁ, মাঝে মাঝে রাখের বসে উল্টো পাল্টাও বলে ফেলে যেগুলোর কোনো মানেই হয় না। কিন্তু এটা সত্যি যে রাতে আমি এভির ব্যাপারে একটু বেশি বেশি বলে ফেলেছিলাম। আসলে আমরা বরাবরই ক্যাজুয়াল ভাবেই কথাবার্তা বলি। আর আমি তো জানতাম না যে ফোনের এপাশে এভি না আপনি আছেন। বিশ্বাস করুন, তাহলে আমি পুরোটাই গুছিয়ে বলতাম। অলি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ফোনের এপাশে আমি আছি সেটা জানলে আপনি আমাকে যেভাবে বুঝিয়ে বলতেন সেভাবে এখন বলুন, আমি শুনছি। আমিও দেখি আপনার কাছে দেওয়ার মতো কি কি অজুহাত আছে। দিহান নিশ্চুপ হয়ে গেল। অলি ফের বলে উঠল, আচ্ছা, আমাকে আপনি কোনটা বেশি বেশি বলেছিলেন? বাচ্চা দত্তক দিয়ে মৃত বলাটা নাকি রিফাতের বাচ্চা বলে সন্দেহ করাটা? দুটো নিয়েই। আসলে এভির রাগের মাথায় এসব বলেছিল, যদিও ওর রেগে যাওয়ার কারণটা আমার কাছে পুরোপুরি স্পষ্ট নয়। তবে লাবিব আর এভির মাঝে কিছু তো ছিল, যেটা তারা দুজন ছাড়া অন্য কেউ জানে না। আর লাবিব যেহেতু মৃত, এখন শুধু এভিই জানে ব্যাপারটা। হ্যাঁ ছিল তো, লাবিব একটা নিউজ ছড়িয়ে দিয়েছিল। আমি নাকি ক্যারেক্টারলেস গার্ল। আমি নাকি আপনার বন্ধুকে ফাঁদে ফেলে বিয়ে করেছিলাম। তারপর অন্য একজনের বাচ্চা তার বলে চালিয়ে দিতে চাইছি। হয়তো এসব শুনেই সে আমার বাচ্চার ডিএনএ টেস্ট করানোর জন্য উঠে পড়ে লেগেছিল। সে বিশ্বাস করেই নিয়েছিল লাবিবের কথাগুলো। দিহান মাথা নিচু করে বলতে লাগলো, না ভাবি, এভি আমাকে এসব ভুলভাং বুঝিয়েছিল। আসলে ব্যাপারটা অন্য কিছু ছিল। আমি তো রাতে আসল ব্যাপারটা জানার উদ্দেশ্যে ওভাবে মেসেজগুলো দিয়েছিলাম যাতে এভি রেগেমেগে হলেও আমাকে আসল সত্যিটা জানিয়ে দেয়। আসলে লাবিব কোনো নিউজ ছড়াতেই পারেনি, তার আগেই এভি ওকে ধরে ফেলেছিল। তবে এর মধ্যে বর্ষর কোনো ব্যাপার আছে। আর আমি শিওর যে সেটা আপনাকে নিয়েই। কারণ অন্য কারো বিষয় হলে এভি আমার থেকে আড়াল করে রাখত না। অলি ভাবনায় পড়ে গেল, কিন্তু কিছুক্ষণ যেতেই তার প্রতিক্রিয়া আবারও কঠোর হয়ে যায়। দিহান আলভির বন্ধু, তাই হয়তো উদ্ভট কথাবার্তা বলে তার ব্রেইন ওয়াশ করার চেষ্টা করছে। ভাবনাটা মাথায় আসতেই অলি তির্যক হেসে বলল, বাচ্চা দেখতে এসেছেন, দেখে চলে যান। আমাকে কিছু বোঝাতে আসবেন না। দিহানের খারাপ লাগলো। সে বুঝতে পারছে তার বোকামির জন্য এভির সংসারে ফাটল ধরেছে। দিহান ড্রেসিং টেবিলের উপরে রাখা স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে এগিয়ে গেল আরিশের দিকে। শুভ্র তোয়ালে মোড়ানো ছোট্ট প্রাণটা ঘুমিয়ে আছে। রক্তিম চোচরা ক্ষণে ক্ষণেই মৃদু কেঁপে উঠছে। বাচ্চাটাকে দেখে দিহানের চোখ জুড়িয়ে গেল। সে শুনেছে পৃথিবীর বুকে সবচেয়ে ভালো অনুভূতির একটা হলো নবজাতকের হাত ধরার অনুভূতি। দিহান এই সুযোগ মিস করল না। সে আরিশের মুঠ করে রাখা ছোট্ট হাতটায় বৃদ্ধা আঙুল দ্বারা স্লাইড করতে লাগলো। তখনই উর্মিলা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। আল্লাহ, এটা কি করলেন? আমার আগে ওর মুখটা দেখে নিলেন। উর্মিলার কণ্ঠ শুনে দিহান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। উর্মিলা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিল, খবরটা পেয়েই ছুটতে চলে এসেছে। কিন্তু দিহান তো তার থেকেও ফাস্ট। উর্মিলা দিহানকে পাশ কেটে আরিশের পাশে গিয়ে শুয়ে পড়ল। আহা, আমার বাপজান এসে গেছে। উর্মিলা চুমু খাওয়ার উদ্দেশ্যে হালকা ঝুঁকতেই দিহান বলে ওঠে, ম্যাডাম, আপনি বাইরে থেকে এসে বেবির উপর হামলা করতে পারেন না। যান, গিয়ে আগে ফ্রেশ হয়ে হাত স্যানিটাইজ করে আসুন। উর্মিলার কপাল কুঁচকে গেল। শুনুন, আমিও জানি যে বাইরে থেকে এসে বেবিকে ধরার আগে ফ্রেশ হয়ে হাত স্যানিটাইজ করে নিতে হয়। বেশি ডাক্তারগিরি দেখাতে আসবেন না। দিহান অপ্রস্তুত হয়ে অলির দিকে তাকালো। অলি একমনেই আলমারিতে কিছু হয়তো খুঁজে চলেছে। দিহান বুঝতে পারল অলি তাদের কথা খেয়াল করছে না। শুনুন ম্যাডাম, এটাকে ডাক্তারগিরি নয়, কমন সেন্স বলে।
উর্মিলা রেগেমেগেই উঠে ওয়াশরুমে চলে যায়। দ্রুত গতিতে ফ্রেশ হয়ে এসে হাত স্যানিটাইজ করে নেয়, তারপর আরিশের নরম গালে চুমু খেয়ে ক্ষান্ত হয়। এরই মাঝে রুমে বাড়ির বাকি সদস্যরা প্রবেশ করল। সবাইকে একসাথে আসতে দেখে অলি খোঁজা থামিয়ে আলমারি লক করে আরিশের পাশে এসে বসল। উসমান মির্জা আর ইয়ামিন মির্জা একে একে আরিশকে কোলে নিলেন, কিন্তু ইয়াদ কোলে নিতে গেলেই অলির বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে কিছু বলতেই যাবে তার আগেই আরিশ কেঁদে ওঠে। ইয়াদ অনুভূতি শূন্য চোখে আরিশের দিকে চেয়ে রইল। শাহনাজ বেগম এগিয়ে এসে আরিশকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতেই আরিশ শান্ত হয়ে যায়। সবাই আরিশকে দেখা শেষে রুম খালি করে দিল। শাহনাজ বেগম আরিশকে কোলে নিয়েই অলির পাশে এসে বসলেন। এরই মাঝে একজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। বৌমা, আমি দাদুভাইকে রাখছি, তুমি খেয়ে নেও। এমনি শরীর ফুরবল হয়ে গেছে, না খেয়ে থাকা যাবে না। অলি অবাক নয়নে শাশুড়ির দিকে তাকায়। একটা মানুষ কি আসলেই এভাবে পরিবর্তন হয়ে যেতে পারে? অবশ্যই পারে। আলভি যেভাবে পরিবর্তন হয়ে গেছে তেমনি শাহনাজ বেগমের মাঝেও হয়তো পরিবর্তন ঘটেছে। তবে তাদের মাঝেকার পরিবর্তন একদম বিপরীতধর্মী। অলি আলতো পায়ে টেবিলের দিকে এগিয়ে গেল। এভি কোথায় গেল? তখন তো একেবারে ছেলেকে নিয়ে টানাটানি করছিল, এখন কোথায় হাওয়া হয়ে গেল? অলি এক টুকরো রুটি মুখে দিতেই যাবে, কিন্তু শাশুড়ির বলা কথাগুলো শুনে থেমে গেল। বৌমা, তুমি কি জানো ও কোথায় গেছে? অলি নাবোধক মাথা নাড়ল। এরই মাঝে আরিশ আবারও কেঁদে ওঠে। ওকে খাইয়েছিলে? অলি মাথা নেড়ে হ্যাঁ বলল। শাহনাজ বেগম এবার উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আমি বরং গিয়ে দাদুভাইকে পুরো বাড়িটা ঘুরে দেখাই, তুমি শান্তিতে খেয়ে নেও।